Walking down Bishop Lefroy Road feels like stepping into the heart of cinematic history. The quiet street, lined with flickering streetlights and walls adorned with timeless film posters, whispers stories of a golden era, an era shaped by the legendary Satyajit Ray. At the end of this path stands a stately yellow mansion, now home to his son, Mr. Sandeep Ray, a filmmaker who has not only carried his father's legacy but carved out a remarkable one of his own. As young and eager film enthusiasts, we were filled with wonder and excitement the moment we crossed the threshold of that iconic house. Every step we took stirred in us a deeper curiosity about the world of filmmaking, a curiosity that would soon lead to a golden opportunity, a heartfelt conversation with Mr. Sandeep Ray himself about cinema, creativity and everything in between. আপনি সত্যজিৎ রায়ের সেটের স্টিল ফটোগ্রাফার ছিলেন, তো সেটা নিয়ে সেটার দিয়ে যদি আপনি একটু ইনসাইট দিতে পারেন যে স্টিল ফটোগ্রাফি বা সেটে থেকে কিসের কি কোন দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা যদি একটু বলতে পারেন। না, আমি তো খুব ছোট বয়স থেকে স্টিল তুলছি, ছবি তুলছি। তারপরে যখন প্রতিদ্বন্দ্বী থেকে আমি 1970 থেকে আমরা যেবারে এ বাড়িতে আসি আর কি, 1970-তে আমরা শিফট করি। আমরা তো আগে লেক টেম্পল রোডে ছিলাম, সাউথ ক্যালকাটায় ছিলাম। তো তখন থেকে আমি প্রোডাকশন স্টিল তুলতে শুরু করি আর কি। আমার ইন্টারেস্ট ছিল যে উনি বোঝাচ্ছেন নেপথ্যে যে ব্যাপারটা হয় সেটা বেশি করে তোলা, ক্যামেরা ইত্যাদি, যারা কাজ করছেন, যারা ইউনিট মেম্বার্স যারা, তাদের ছবি তোলা। কারণ এদের স্টারদের ছবি তো সকলেই তোলেন, কাজে আমি একটু বেশি আমার ইন্টারেস্ট ছিল যে পেছনে যেটা ঘটে, বিহাইন্ড দ্য সিনস, যেটাকে আমরা বিটিএস এখন বলি, তো সেটাতে আমার একটু বেশি ইন্টারেস্ট ছিল। তো সেটাই আমি তুলতে শুরু করি এবং কিছু আমাকে স্টিল তুলতে হয়, কারণ হয়তো একটা ইন্টারেস্টিং কম্পোজিশন হলো, তখন একটা হলো। আর প্লাস যেটা আমার সবসময় ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে যেটাকে আমরা পোস্ট বলি, পোস্ট, ছবির যে পোস্ট, এডিটিং, অন্যান্য যেটা থাকে এডিটিং এবং পরে মিক্সিং টিক্সিং ইত্যাদি, ওই ব্যাপারটা, সেটাতে আমার খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল। সেখানেও বাবাকে আমি সাহায্য করতাম, ভীষণভাবেই সাহায্য করতাম, বিশেষ করে পোস্টে, যেটা আমার মনে পড়ছে এবং যেটা আমাকে খুব ভীষণই এক্সাইটিং লাগতো যে শুটিংটা দেখেছি সেটা কিভাবে এডিটিং টেবিলে সেটা কীভাবে ছবিটা তৈরি হচ্ছে আর কি। সেটাতে আমাকে ভীষণভাবে ফ্যাসিনেট করতো এডিটিংটা। কাজে খুব ছোটো বয়স থেকেই আমি এডিটিং অ্যাটেন্ড করতাম আর কি, স্কুলের ফাঁকে আর প্লাস ছবি তুলতাম। তো এখন যদি আমরা কেউ সেটে স্টিল ফটোগ্রাফি করতে যাই, তাহলে কোন দিকটা বেশি গুরুত্ব দেবো, কোন দিকটা খেয়াল রাখতে হবে? না, আমার মনে হয় যেটা আমি বললাম যে বিশেষ করে প্রোডাকশন স্টিলটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার বলে আমার মনে হয়। যে যারা কাজ করছেন, যারা ছবিটাকে অ্যাকচুয়ালি তৈরি করছেন, এবং তাদের একটা রেকর্ড রাখতে পারলে ভালো হয়। কাজেই ক্যামেরাপত্র, ইউনিট মেম্বার্স ইত্যাদি তারা কাজ করছে, সেইটাকে আমাকে বেশি ইন্টারেস্টিং লাগতো আর কি পুরো ব্যাপারটা। কাজেই তার উপরে গুরুত্বটা দিলে ভালো, কারণ সেটা তোলা একটু কম হয়, বিহাইন্ড দ্য সিনসের স্টিলস তোলা একটু। যে কারণে আমি দুটো ছবিতে, বাবার অশনি সংকেত এবং সোনার কেল্লায়, আমি একটা 16mm ফুটেজ করেছিলাম, কভার করেছিলাম। তখন একটা 16mm ক্যামেরা জোগাড় হয়েছিল। তখন তো অ্যানালগ যুগ, তোমরা জানো এখন। কাজেই তখন তো আর ডিজিটাল ফরম্যাট বলে কিছু ছিল না। কাজেই সেটা আমার ভীষণভাবে একটা মজার ব্যাপার ছিল আর কি, যে মুভিতে তোলা হচ্ছে বিটিএস, সেটা একটু করে আমরা রেস্টোর করা শুরু করেছি আর কি। তো সেগুলো হবে আস্তে আস্তে। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে, যেমন ফটিক চাঁদ, উত্তরণ, টার্গেট, এগুলো আপনি বানিয়েছিলেন, তারপরে একদম আপনি ফেলুদাতেই কনসেন্ট্রেট করেছেন। আমি সেটা ঠিক বলবো না। হ্যাঁ, ফেলুদাতে কনসেন্ট্রেট করেছি, সঙ্গে অন্যান্য ছবিও হয়েছে, একেবারে যে হয়নি তা নয়, পাকে অন্যান্য ছবিও হয়েছে। তবে ফেলুদা করতে ভীষণ ভালো লাগে,
বি কোয়াইট অনেস্ট, এখন নানা রকম জায়গায় ঘোরা টোরা যায়, যেটা অন্য ছবির ক্ষেত্রে তো ঘোরা যায় না, সেটা কথা নয়। কিন্তু হ্যাঁ, অন্য ছবিও করেছি, যেমন মঞ্চরা করেছি, যেখানে ভূতের ভয় করেছি, চার করেছি, অন্যান্য ছবিও করেছি, মানে সেটা করেছি। তাহলে কি আমরা আবার নতুন কিছু আবার আমি এখন ছোট গল্প নিয়ে মানে কাজ করছি আর কি, মানে এখন মোটামুটি একটা মানে শুধু যে বাবার গল্প তা না, অন্যান্য গল্প নিয়েও, যেমন চার, যেমন যেখানে ভূতের ভয় ইত্যাদি। কারণ আমরা একসময় প্রচুর টেলিফিল্ম করেছি এবং সেটা করতে আমাদের ভীষণ মজা লেগেছিল আর কি, যে টেলিভিশনের জন্য ফেলুদাও হচ্ছে, গল্পও হচ্ছে, ছোটো ছোটো গল্পও হচ্ছে, কাজে দ্যাট ওয়াজ গ্রেট ফান। তো সেটা করতে ভালো লাগে, যে কারণে আমি আবার আমার মনে হয়েছিল যে মানে এ বাড়ির ফেলুদাকে একটু রেস্ট দিয়ে ছোট গল্প করা উচিত। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, তারপর এত তাড়াতাড়ি হয়ে গেল? আরো অনেক প্রশ্ন আচ্ছা, আছে। আচ্ছা। সত্যজিৎ রায় বলেছিলেন যে ইন্ডিয়ান সিনেমাতে সায়েন্স ফিকশন ঠিক করে বানানো যাচ্ছে না, তখন একটা ফাইন্যান্সের প্রবলেম ছিল, অর্থের অভাব ছিল, আর ইন্ডিয়ান দর্শকও। কিন্তু এখন মানে শুধু বাংলাতে না, বাকি ইন্ডাস্ট্রিগুলো ইন্ডিয়ান সিনেমা অর্থের ওরকমভাবে আর অভাব নেই, কিন্তু তাও আমরা ঠিক করে সায়েন্স ফিকশন দেখতে পাচ্ছি না। এটা আপনার কি মনে হয়, এখনও কি সায়েন্স ফিকশনের মানে সায়েন্স ফিকশনের গল্প কি তেমনভাবে লেখা হচ্ছে? মানে গল্প হয়তো অনেক লেখা হতে পারে, কিন্তু সেখান থেকে ছবি, সেটা একটা ব্যাপার আছে যে অনেক গল্প পড়লেই মনে হয় এটা ফিল্ম করা যায়, কিন্তু আবার অনেক গল্প আছে যেগুলো গল্প হিসেবে খুব ভালো, কিন্তু সেগুলো ফিল্ম করার একটু সমস্যা আছে। তো সেটা প্লাস একটা বাজেটের ব্যাপার তো আছেই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে। কারণ বাংলা ছবির অত মার্কেট নেই, কিন্তু মানে আমরা সেটা মোস্ট আনফর্চুনেট যে বাংলা ছবির মার্কেট এখন ভীষণই শুধু পশ্চিমবাংলায় একটু সীমাবদ্ধ থাকছে, প্লাস কিছু কিছু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, সেটা যে সবসময় খুব একটা সাকসেসফুল হচ্ছে তা নয়, আর বিদেশে তো একেবারেই নয়। কাজেই একটু বাইরে টাইরে গেলে একটু প্রডিউসাররাও একটু মানে একটু খরচাপাতি করবেন আর কি, কিন্তু এখন একেবারে উল্টে গেছে। এখন ওটিটি চলে আসার ফলে একেবারে উল্টে গেছে। এখন বড় স্ক্রিনের জন্য খুব একটা কেউ খরচা করতে চান না, সবই ওটিটির দিকে ঝুঁকেছেন, যেটা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে দাঁড়িয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। আপনি যে বলছেন যে মানে বাংলাটা ওয়েস্ট বেঙ্গলেই দর্শকরা দেখছে, আগে যেমন বলিউড আমাদের দিকে তাকিয়ে থাকতো, এখন সাউথ ইন্ডিয়া, সাউথের মুভি রিমেক হচ্ছে বাংলায়। না, সাউথের মুভি এক সময় ভীষণ হতো, এখন কমে গেছে অনেক, তাই না? এখন তো অনেক কমে গেছে। আগে তো একটা কাট অ্যান্ড পেস্টের একটা ব্যাপার ছিল, যে মানে সাউথের ছবি থেকে একেবারে প্র্যাকটিক্যালি ডিরেক্ট কপি করা হতো। এমনকি মানে সাউথের ছবিতে যদি ডান দিকে অ্যাশট্রে থাকতো, এখন মানে বাংলা ছবিতেও সেই ডান দিকেই অ্যাশট্রেটা করে দেওয়া হয় আর কি। তো সেরকম একটা ব্যাপার ছিল। তো এখন কাট অ্যান্ড পেস্ট ব্যাপারটা কিন্তু একেবারে চলে গেছে। এখন যে একেবারে সাউথ কপি হচ্ছে তা নয়, তবে হচ্ছে, কাজ হচ্ছে, নানা রকমের কাজকর্ম হচ্ছে, কিন্তু একটু কম। আর একটু বেশি হলে একসময় ভীষণ একটা বুম হয়েছিল, সেটা ওই প্যান্ডেমিকের পর একটু গোলমাল হয়ে গেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। সেটা আবার আশা করি ঠিক হবে ভবিষ্যতে। এবার একটু একটা জিজ্ঞেস করবো যে প্রফেসর শঙ্কু কি আর আসবে? প্রফেসর শঙ্কু, বড় মাপের শঙ্কু করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখানে। কারণ এখন যারা একসময় ইন্টারেস্টেড ছিলেন তারা আর এখন এত বেশি খরচা করতে চাইছেন না। এখন ওটিটিটা এত একটা ইজি ব্যাপার হয়ে গেছে যে, তবে আমরা শঙ্কুর ছোট গল্প নিয়ে ডেফিনেটলি কাজ করতে পারি। একসময় মানে প্রথম শঙ্কুর বইটা তো ছোট গল্প, এবং মোটামুটি করা যায় এমন কিছু ব্যাপার রয়েছে, কারণ পরের দিকে ভীষণ কঠিন হয়ে যায় আর কি, টিএফএক্সগুলো ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, যে কারণে হ্যাঁ ছোট গল্প নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। কোনটা? সরি, এল ডোরাডোর পর আর হয়নি, কারণ তারপরে তো প্যান্ডেমিক চলে এলো, সব গোলমাল হয়ে গেল পুরো। মানে প্যান্ডেমিকটা পুরো এটা ব্যালেন্সটাকে একেবারে গোলমাল করে দিয়েছে আর কি, একদম। হ্যাঁ, ওয়েব প্ল্যাটফর্মে সেরকম বাজেট হলে কেন নয়? ওয়েব প্ল্যাটফর্মে তো নানা রকম, বিদেশে তো নানা রকম ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মানে খুব বড় বাজেটের ছবি হচ্ছে, মানে যেটা ইজিলি বিগ স্ক্রিনে দেখানো যায় সেরকম ছবি হচ্ছে, কেন হতে পারে না? প্রোভাইডেড
সেই বাজেটটা যদি সেই বাজেট যদি না পাওয়া যায় তাহলে তো মানে প্রফেসর শঙ্কু করাটা অন্যায় হবে, মানে সেরকম কাজই সেই হচ্ছে ব্যাপার। কাজে এখন সেদিক থেকে আমরা যথেষ্ট সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি, আমাদেরও খুব ভালো ভিএফএক্সের ব্যাপারগুলো চলে এসছে, প্লাস বাইরে তো আছেই, মানে আমি বলছি মুম্বাই বা চেন্নাইয়ের কথা তো বলছি, বা সাউথের কথা, তো কাজেই হতে পারে, কিন্তু যদি প্রডিউসাররা রাজি হন এই হচ্ছে। মানে এখন যেটা বলা যায় সেটা লোকেরা গোয়েন্দা গল্পর বেশি ভক্ত, সেটা তো বটে, সেটা সোজা একটা হিসেবই রয়েছে, কিন্তু সাইফাই বা ওই টাইপের গল্পের যে অতটা ভক্ত তা নয়, তবে হচ্ছে আস্তে আস্তে, ডেফিনেটলি হচ্ছে। এখানকার দর্শকের কথা বলছি, বাইরে তো মানে সাইফাই দেখে অভ্যস্ত আর কি, ওই ধরনের সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি দেখে অভ্যস্ত। স্যার, আপনার প্রথম ডেবিউ সিনেমা তো ফটিক চাঁদ, তো সেটার সময় তো বাবাও সাথে ছিলেন, তো ওই সাথে সময় ছিলেন আমি মোটেই বলবো না, কিন্তু কাছে তো ছিলেন আপনার। না মানে বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলেন। হ্যাঁ, সেটা হ্যাঁ অবশ্যই ছিল। তো আপনি ওই এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে প্রথম সিনেমা করা যে একটা এক্সপিরিয়েন্স, এতদিন ধরে দেখে কিন্তু এবার নিজের মানে ওই জিনিসটা নেওয়া কি এবার আমি করবো একটা ফিল্ম, তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? সেই এক্সপিরিয়েন্সটা ছিল মানে, তো আমি তো বাবাকে বলেছিলাম যে ঠিক আছে তুমি চিত্রনাট্য লিখে দাও, মিউজিক করে দাও, কিন্তু তুমি একদিনও সেটে আসতে পারবে না, আমি তোমাকে অ্যালাউ করবো না সেটে। তো তাতে বাবা একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, যে বললেন একটু চাও পাওয়া যাবে না, একটু যদি চা ফা খেয়ে যদি চলে আসতাম। তো যাই হোক, এখন সেটা অ্যালাউ করিনি, পুরো ছবিটা করা হলো। খুবই ন্যাচারালি একটা টেনশন তো থাকেই, একটা চাপা ব্যাপার থাকে, তো সে পুরো ছবিটা করা হলো, ছবিটা এডিট করা হলো, ছবিটা এডিট করে বাবাকে দেখানো হলো। তখনই বাবা প্রথম ছবিটা দেখলেন, কাজেই আমার তো অবস্থা খুবই শোচনীয়, কারণ ছবিটা দেখানো হচ্ছে এবং পেছনে আমি সে বোধহয় নখ ফোকগুলো সব 12টা বেজে গেছিলো আর কি। তো তারপর ছবিটা শেষ হলো, তো বাবা বললেন যে দেখো, আমি যে চিত্রনাট্যটা লিখেছি সেটা কিন্তু 1 ঘন্টা 40 মিনিটের বেশি, 40-45 মিনিটের হওয়ার বেশি হওয়া উচিত নয়, তোমারটা 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, এবার কাটো। আমি বলবো না কোথায় কাটতে হবে, তোমাদের ডিসাইড করতে হবে যে কোথায় কাটা। তো আমরা তো ন্যাচারালি অবভিয়াসলি মানে প্রথম ছবি, কোনটা ফেলবো কোনটা করবো, সব ভীষণভাবে মায়া পড়ে গেছে ছবিটার উপরে। তো তারপরে আলটিমেটলি সেটা করতে হলো, কারণ তা নাহলে তো বাবা মিউজিক করবেন না, কিছুই করবেন না, কাজেই তো ছবি তো অসমাপ্ত হয়ে পড়ে থাকবে। কাজেই সেটা কাটতে হলো খুব নির্মমভাবে, এবং কেটে তারপরে মোটামুটি দেখলাম যে 1 ঘন্টা 40 মিনিটে দাঁড়িয়েছে। তারপর বাবাকে দেখানো হলো, বাবা দেখে বললেন যে এবার ঠিক আছে, এবার আমি মিউজিক করব। এটা হচ্ছে শিক্ষা। যে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে, সেটা আমি বাবার ক্ষেত্রেও দেখেছি, তো সেটা হচ্ছে যে একটা হয়তো দৃশ্য চিত্রনাট্যে আছে, সেটা ভীষণ মাথার ঘাম পায়ে ফেলে সেটা শুটিং করা হলো, খুব ঝামেলার শুটিং, তারপর আলটিমেটলি দেখা গেল যে খুব ভালো হয়েছে সিনটা, এবং সকলে খুব ভালো অভিনয় করেছেন, তোলা হয়েছে খুব ভালো, কিন্তু সেটা এডিটিংয়ে উনি ফেলে দিলেন একবারে, মানে কোনো রকম দুবার চিন্তা না করে। এখন এটা উনি পরে বলেছিলেন যে ঠিক আছে সবই ভালো, কিন্তু তোমার সেই সিনটা যতই ভালো হোক না কেন, ছবিটাকে যদি না এগোয় তাহলে সে সিনের কোনো অর্থ নেই। কাজে ইউ হ্যাভ টু বি রুথলেস নিজের কাজে। কাজে সেইটা আমি ভীষণ মানে ফটিক চাঁদে ভীষণ আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছিল, যে সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কাজে তারপরে আমি কেয়ারফুল হয়ে গেলাম যে মানে যা তুলবো সেটা একদম আশা করি গল্পটাকে এগোবে, মানে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, এটাই হচ্ছে প্রধান শিক্ষা। একদম। আচ্ছা, আপনি তো অনেক বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করেছেন, সব্যসাচী চক্রবর্তীর মতন, ফেলুদাতে, আরও অনেক এরম বড় বড় অ্যাক্টর। তো আপনি কি এরম মানে জিনিস দেখেন অ্যাক্টরের মধ্যে, কি একটা ক্যালিবার দেখেন যেটা আপনার ফিল্মেতে তাকে চান্স পেতে গেলে লাগবে, আর যেটা আপনি একদম দেখবেন কি এই জিনিসটা লাগতে হবে তাহলেই আমার সিনেমায় সে চান্স পাবে? না, আমি সব্যসাচী কেন, আমি মানে বিশেষ করে আমার যেটা মনে আছে যে আমরা যখন প্রথম
সেটা ইনফ্যাক্ট লিক হয়ে গেছে এখন ইউটিউবে, এখন খুব একটা খুব খারাপ প্রিন্ট সব ঘুরে টুরে বেড়াচ্ছে, কিসা কাঠমান্ডু মে ইত্যাদি। আমরা সত্যজিৎ রায় প্রেজেন্টস বলে একটা সিরিজ করেছিলাম, দুটো সিরিজ করেছিলাম ইনফ্যাক্ট ন্যাশনাল নেটওয়ার্কের জন্য হিন্দিতে, এটা 85 এবং 86-এ। তো তখন মানে সব্যসাচী কারো, তখন আমরা অশোক কুমারের সঙ্গেও কাজ করেছি, মানে অশোক কুমারকে ডিরেক্ট করেছি। হ্যাঁ সরি, শশী কাপুর তো ছিলেনই অবশ্যই, হ্যাঁ অনেকে কাজেই আমি মানে প্রথম কিন্তু আমার বেশি এক্সপোজার হচ্ছে হিন্দি লোকেদের নিয়ে আর কি। পঙ্কজ কাপুর তখন সবে ও নাম করছে একটা সিরিজ করে কারামচাঁদ করে, কাজেই তো তারপরে স্মিতার সঙ্গে কাজ করেছি, স্মিতা পাটেল, নীনা গুপ্তা ইত্যাদি, গিরিশ কার্নাড, অনেকে, শ্রীরাম লাগু, আমল পালেকার, মোহন আগাশে, তারা তো বটেই। তো কাজেই এটা একটা মানে সেটা অনেক গল্প পড়ে, অনেক গল্প আমি বলবো না, যখন চিত্রনাট্যটা লেখা হলো, চিত্রনাট্য পড়েই মনে হয় একটা মুখ ভেসে ওঠে আর কি। এখন সেই মুখটা যদি পাওয়া যায়, নাথিং লাইক ইট, এই হচ্ছে ব্যাপার। কাজেই সেইটা, আর বিশেষ করে সব্যসাচীর ক্ষেত্রে, বেনুর ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমার মনে হয়েছিল যে বেনু একটা ডিফারেন্স ছিল, যে বেনু হচ্ছে ফেলুদা করতে চায়, মানে ওর উপর রোলটা চাপিয়ে দেওয়া হয়নি, ও সেটা করতে অনেক দিন ধরেই আমাকে ফিলার্স পাঠাচ্ছিল যে এরকম আমি কিন্তু আছি এরকম একটা ব্যাপার। তো তারপরে যখন আমি ডিসাইড করি যে ফেলুদাকে নিয়ে ছবি করব, তখন আমার মনে হয়েছিল বেনুর কথাই মনে হয়েছিল, কারণ একটা হাইটের ব্যাপার রয়েছে, একটা ডিকশনের ব্যাপার রয়েছে, বাংলা একেবারে ফ্লুয়েন্ট, হিন্দি ফ্লুয়েন্ট, ইংরেজি ফ্লুয়েন্ট, আর প্লাস যেটা আমার মনে হয়েছিল যে যেহেতু দিল্লিতে বড় হয়েছে ইত্যাদি, ওর মধ্যে সেই ভেতো বাঙালি ব্যাপারটা নেই, মানে দারুণ একটা ইন্টারেস্টিং পার্সোনালিটি, আর একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে যেটা, আর মানে খুব ভালো সিগারেট খায়, যেটা ফেলুদার ভীষণ দরকার, যদিও সেটা খুবই কজেস ক্যান্সার ইত্যাদি হোয়াটএভার, কিন্তু ভীষণ ভালো। আর যেটা আছে যে ও একটা বন্দুক ধরতে পারে, অনেকে কিন্তু অ্যাকচুয়াল বন্দুক ধরতে পারে না, যেটা আমার মনে হয়েছিল যে ওর ওই স্মার্টনেসটা রয়েছে, অদ্ভুত একটা ব্যাপার রয়েছে, আর একটা হাঁটা চলার মধ্যে একটা অদ্ভুত একটা মজা আছে, যেটা আমার মনে হয়েছিল, যে কারণে আর ও একেবারে মন প্রাণ ঢেলে করেছিল, যে কারণে আমার নিজের খুব পছন্দের ফেলুদা, আমার প্রথম ফেলুদা। স্যার, আমার নাম অদ্রিজা। আমার বেসিক্যালি একটা মেন কোয়েশ্চেনই ছিল, অরণ্যের দিনরাত্রি রিস্টোর হয়ে প্রেজেন্টেড হচ্ছে ক্যানজে বা শর্মিলা টেগোর আর ওয়েস অ্যান্ডারসন। আপনিও রিস্টোরেশনে কাজ করেছেন, আই স কোট আপনার নিউজ পেপারে। কিন্তু স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই রেস্টোরেশনের পর অরিজিনাল প্রিন্টটার যে ম্যাজিক আছে, দ্য ভাইবস দ্য রেট্রো ফিল্মের যে ভাইবসটা আছে, ওটা কি আবার ওটা আসবে? কারণ এখন রেস্টোরেশন যেভাবে হচ্ছে একটু অন্যরকমভাবে হচ্ছে, এখন যে একেবারে সে একটা ক্লিনিক্যালি ক্লিন একটা অ্যান্টিসেপটিক টাইপের একটা চেহারা, সেটা কিন্তু নিচ্ছে না এখন। যেহেতু এটা বাইরে হয়েছে এবং একেবারে বেস্ট পসিবল জায়গা হয়েছে, তারা কিন্তু, কারণ অ্যাকচুয়ালি তো ফিল্ম এলিমেন্ট থেকেই জিনিসটা hচ্ছে, এটা কিন্তু অরিজিনাল ফিল্মটাই, তা থেকে একটু হচ্ছে আর কি, তাতে একটু পলিশ করা হচ্ছে, কিন্তু ওরা ভীষণ কেয়ারফুল এ ব্যাপারে, যেমন ফিল্মের গ্রেনটা মেনটেন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অডিওটাকে খুব বেশি একটা পারফেক্ট করছে না, কারণ অনেক রকম প্রবলেম আছে, তো মানে আমি তুমি বলছি এখন ধরো তুমি একটা, কারণ অনেক মানে পুরনো ফিল্মে ক্র্যাকল, হিস ইত্যাদি, পপস ইত্যাদি এগুলো থাকে অডিও ট্র্যাকে। এখন অনেক সময় যেটা হচ্ছে, তুমি যদি একটা ফ্রিকোয়েন্সি বাদ দাও, তার মধ্যে একটা ইন্টারেস্টিং পাখির আওয়াজ হয়তো চলে গেল। এখন যে কারণে ওরা ভীষণ কেয়ারফুলি জিনিসটা করে, এবং যেহেতু এখানে ওয়েস অ্যান্ডারসনও রয়েছেন, মার্টিন স্করসেসি রয়েছেন, সকলেরই তো মনিটরিং হচ্ছে আর কি, বুঝতে পারছো, এবং তারা অরিজিনাল হয়তো ছবিটা দেখেছেন, ওই সময় ছবিটা দেখেছেন, তারা জানেন, এবং আমি তো জানি অবশ্যই, যে কারণে সবসময়ই আমাকে পাঠানো হতো ক্লিপস, যে এইটুকু আমরা করেছি, কীরকম লাগছে তোমার, অসম্ভব ভালো, কারণ আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেস্টোরেশন আর কি। কাজেই একদম খুব কারেক্ট ওই রেস্টোরেশনটা হয়েছে, মানে একটা ওই ফিল্মের ফিলটা রয়েছে, সেলুলয়েডের ফিলটা রয়েছে আর কি, সেটা রয়েছে,
সেটা রয়েছে। ওই রাফনেসটা ওই থাকলে একটা রাফ এজ আছে, একটা রয়েছে, একটু অবশ্যই একটু ন্যাচারালি মানে স্ক্র্যাচ ফ্যাচগুলো তো চলে গেছে, স্পটসগুলো চলে গেছে, কিন্তু আদারওয়াইজ খুব ভালো রেস্টোরেশন হয়েছে। এবং যেটা ওরা সবসময় ফলো করে যে আমরা মানে অ্যাকচুয়াল সাউন্ড ট্র্যাকে যেটা রয়েছে সেটাই আমরা শোনাবো, কিন্তু একটু ক্লিন অবস্থায় শোনাবো আর কি। কাজে ওরা এই ব্যাপারে ভীষণ কেয়ারফুল, কাজে ওই ফিলটা থাকবে, মানে ফিল্মের ফিলটা থাকবে, লাইক অরিজিনাল ম্যাজিকটা। অরিজিনাল ম্যাজিকটা থাকবে অবশ্যই। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনি তো টেলি সিরিজ টেলিফিল্মসে দুদিকেই আপনার অনেক নাম আছে, আপনার অনেক কাজও আছে। নাম আছে কিনা জানি না, করেছি, যাই হোক। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে, বিকজ আমরা ইন্ডাস্ট্রি নিয়েও পড়ছি, আমাদের সিলেবাসে আছে, মেন ডিফারেন্সটা কি দুটো ইন্ডাস্ট্রির মধ্যে? মানে তুমি ডিজিটাল অ্যানালগ বলছো তো? স্যার ফিল্ম আর সিরিজের মধ্যে ওয়েদার অ্যাক্টর হোক বা প্রোডাকশন হোক, মেন ডিফারেন্সটা কি, লাইক যেটা আমাদেরকে দেখতে হবে? মেন ডিফারেন্স জানো কিছু নেই এখন, মেন ডিফারেন্স কিছু নেই। তুমি একটা ধরো নেটফ্লিক্স বা অন্যান্য ওটিটির একটা যে কোনো ছবি দেখো, সেটা তুমি বড় পর্দায় যেরকম মানে একটা যদি বড় পর্দায় সেটা দেখানো আমি ধরে নিচ্ছি, তাহলে একইভাবে তোলা, কোনো রকম ডিফারেন্স নেই। আমার তো মনে হয় না কোনো রকম ডিফারেন্স আছে। এখানে হয়তো একটা হতে পারে, কারণ এখানে বাজেট নানা রকমের প্রবলেম আরাইজ করে। গোড়ায় যখন ওটিটি হয়েছিল খুব ভালো বাজেট ছিল, আমি লোকাল এর কথা বলছি, মানে ভারতবর্ষের কথা বলছি, কিন্তু তারপরে ভীষণ মানে বাজেটটা ভীষণভাবে হয়ে গেছে আর কি, মানে টাইট হয়ে গেছে, এই কারণে প্রবলেম আরাইজ করেছে। কিন্তু বাইরের ছবিগুলো দেখো, বাইরের ছবি দেখে তো মনে হয় না যে মানে ওদের যথেষ্ট বাজেট এবং কোনো তফাৎ আছে বলে মনে হয় না, আমার তো মনে হয় না কোনো, বিশেষ করে বাইরের ছবি দেখে। বাইরের ধরো যে কোনো অ্যাকশন ওই টাইপের ছবি থ্রিলার যেগুলো, এখন সেগুলো দেখে তো আমার মনে হয় না যে কোনো মানে বড় পর্দার আর এটার খুব একটা তফাৎ আছে বলে আমার মনে হয় না। সব সময় ছিল, খুব গোড়ার দিকে ছিল আর কি। হ্যাঁ, আর এখন তো সেই আমাদের সেই আগের টেলিভিশন নেই, সে 19 ইঞ্চি তো এখন নেই, এখন তো হোম থিয়েটার হয়ে গেছে। কিন্তু যেটা প্রবলেম হয় যে মানে যেটা মোবাইলেও দেখা হচ্ছে আবার হোম থিয়েটারেও দেখা হচ্ছে, ভেরি ডিফিকাল্ট মানে ওটা ম্যাচ করা। এবং এখন মোবাইলে দেখলে বা অন্য ল্যাপটপ বা ওখানে দেখলে অনেক ডিটেল মিস করা হয় আর কি, যেটা মানে হয়তো হোম থিয়েটারে আর একটু বেটার পাওয়া গেল, আর সেটা যদি বড় স্ক্রিনে দেখা যায় তাহলে তো আরও অনেক বেশি ইম্প্যাক্ট হয় নিশ্চয়ই। কিন্তু সেই থ্যাংক ইউ স্যার। সেগুলো না, আমি সেটাই বলছি যে সত্যজিৎ রায় প্রেজেন্স ফিল্মেই হয়েছে এবং কাজে ফিল্মে, কিন্তু পরের দিকের অবভিয়াসলি তারপরে তো ডিজিটাল ফরম্যাট চলে আসে আর কি। তারপরে তো অবশ্যই মানে টেলুদাগুলো যেগুলো বাক্স রহস্য ইত্যাদি যেগুলো 95 ওই তারপর থেকে যে ওগুলো তো সব ডিজিটাল ফরম্যাটে। তো মানে প্রথম দুটো না ওটা তো আর ওটা নেই, ওটার ফিল্মটা আর এক্সিস্ট করে না, কারণ তখন মানে যেটা প্রবলেম হয়েছিল যে আমাদের তখন তো জেমিনিতে প্রসেস করা হতো, এখন জেমিনিতে প্রসেস করা হচ্ছে, তারপরে তোমার দেখানো হচ্ছে টেলিভিশনে ইত্যাদিতে। যেহেতু টেলিভিশনে কোনো সেন্সরশিপ নেই, যে কারণে ওরা সেটার স্টোরি করেনি, ক্যামেরা নেগেটিভটা ফেলে দিয়েছে। আমি তীর্ণা স্যার। আচ্ছা আচ্ছা, তো আমার একটা প্রশ্ন ছিল যে আমি বলবো যে জটায়ুর যে ক্যারেক্টারটা ফেলুদা সিরিজে সবচেয়ে বেশি মানে শক্ত হয়েছে আরেকজনকে খোঁজা সন্তোষ দত্তের পরে, যে ওই ক্যারেক্টারিস্টিকগুলো করছে, তো ওটা নিয়ে আপনার কি বক্তব্য, কেন পাওয়া যায়নি? ওটা নিয়ে বক্তব্য মানে মুশকিল হচ্ছে, সন্তোষদা এমন একটা লেভেলে নিয়ে গেছিলেন চরিত্রটাকে, এবং সন্তোষদা এমন একটা লেভেলে নিয়ে গেছিলেন যে বাবার ইলাস্ট্রেশন পাল্টাতে হলো, কারণ বাবা গোড়ার দিকে জটায়ু একেবারে সন্তোষদার মতো দেখতে ছিল না, বিশেষ করে বাক্স রহস্য ইত্যাদি। সোনার কেল্লা তো নয়ই, বাক্স রহস্য অনেক দিন অবধি, কিন্তু যতদিন না সোনার কেল্লা ফিল্ম হয়েছে ততদিন যা ফেলুদার গল্প বেরিয়েছে সেখানে কিন্তু জটায়ুর চেহারা একেবারে আলাদা। কিন্তু তারপর সোনার কেল্লায় সন্তোষদা এসে এমনভাবে মাছ করে দিলেন
যে বাবা দেখলেন যে এই রে আর এবার তো অন্য চেহারা রাখা যাবে না, এবার সন্তোষের মতো একটু আঁকতে হবে আর কি। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে উনি ডিকটেট করলেন, মানে সন্তোষদার এমনভাবে জিনিসটা করলেন যে মানে লিটারারি ব্যাপারটা, চেহারাটা চেঞ্জ করে গেল আর কি জটায়ু, বুঝলি? হ্যাঁ, হার্ড অ্যাক্ট টু ফলো, ভীষণ হার্ড অ্যাক্ট টু ফলো। আমি এই কনটেক্সটেই একটা প্রশ্ন করছি, কোথাও কি ফেলুদার গল্পের চেয়ে চরিত্রগুলো কি গল্পকে ওভারপাওয়ার করে গেছে? যেরকম ফেলুদা কিংবা জটায়ু, এদেরকে রিপ্লেস করা এতটাই শক্ত হয়ে গেছে যে দর্শক অন্য কোনো অভিনেতা চট করে অ্যাকসেপ্ট করে না। তো সেখানে কি চরিত্রগুলোই কি কাল হয়ে দাঁড়াবে মানে সিনেমার ক্ষেত্রে? চরিত্র, হ্যাঁ, কিছুটা তো ডেফিনেটলি বলাই যায়, কারণ বিশেষ করে জটায়ুর ক্ষেত্রে যেটা হয়েছে, ফেলুদার ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট হয়েছে, অন্যরা ফেলুদা করেছেন তাদের খুব একটা পছন্দ হয়নি ইত্যাদি, এটা তো চলবে, মানে এটা কিছু করার নেই। এটা আরেকটা ব্যাপার আছে যেটা যেটা হয় না, উফ উনি যা করেছিলেন, এইটাকে, এটা একটা বাঙালির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আর কি, যে যেটা নিয়ে ভয় হয় আর কি আমাদের, যে ওহ উনি আর এরপরে আর হলো না, এরকম একটা ব্যাপার। কিন্তু তাই বলে কি আর ফেলুদার ছবি হবে না? এটা তো খুবই আনফর্চুনেট হবে আর কি, কারণ এত ভালো ভালো গল্প রয়েছে, এত ভালো ভালো ফিল্মেবল গল্প রয়েছে, কাজেই তো সেটাকেও একটু ভাবনা চিন্তা করতে হবে সেই দিকে। কিন্তু ওটাকে একটু মানে দেখতে হবে যাতে। তবে আরেকটা ব্যাপার আছে, মানে ফেলুদার মুশকিল হচ্ছে গল্প পান থেকে চুন খসলে একটু মুশকিল হয়ে যায় আর কি, কাজে সেটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কতটা কি অদল বদল করা যায়, নতুন টেকনোলজি ইনকর্পোরেট করা যায় কি না। কারণ যেহেতু মানে আমার নিজের যেটা সবসময় মনে হয় যে ফেলুদা যে সময় লেখা হয়েছে সেই সময়কার যদি সেই পিরিয়ডটা যদি ধরা যায় তাহলে ইন্টারেস্টিং হয়, কিন্তু সেই পিরিয়ড ধরা খুব মুশকিল, কারণ এত সব চেহারা পাল্টে গেছে মানে পরিবেশে, যে সেটা করা যাবে না। সেটা করলে ভীষণ বাজেট বেড়ে যাবে। মানে আমি যদি এখন 60s বা 70s কলকাতার এক্সটিরিয়ার দেখাতে চাই, তাহলে অসম্ভব ট্রাবল হয়ে যাবে, মানে কিছু করতেই পারবো না। মানে এত রকমের ভিজুয়াল এফেক্টস করতে হবে, এত রকমের ফটোশপিং করতে হবে, যে কিচ্ছুতেই করতে পারবো না কিছু। যে কারণে আমাদের গল্পগুলোকে এই এখনকার সময় নিয়ে আসতে হয়েছে এবং খুব কেয়ারফুলি টেকনোলজিগুলো একটু একটু করে ইনকর্পোরেট করতে হয়েছে আর কি, সেটাও খুব কেয়ারফুলি। কারণ মানে ফেলু যদি সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে ঘুরে, পকেটে থাকলে ভালো, সারাক্ষণ হাতে থাকলে একটু মুশকিল হয়ে যায়। কাজে সেইগুলো আমাদের একটু দেখতে হয়েছে। সিগারেটটা একটু কম খাওয়ানোর একটা ব্যাপার এসে যাচ্ছে, তো এইগুলো একটু দেখতে হয়, এগুলো খুব কেয়ারফুলি দেখতে হয়। কিন্তু রিয়েলি যেটা প্রবলেম হচ্ছে জটায়ু ফেলুদার থেকেও জটায়ু বেশি প্রবলেম আর কি, কারণ জটায়ুর এমন একটা অদ্ভুত একটা চরিত্র বাবা করে দিয়ে গেছেন, এবং যেটা সন্তোষদা এমনভাবে ওটাকে পোট্রে করেছেন যে ওটাকে টপকানো খুব মুশকিল আর কি, সেটাই হচ্ছে। আচ্ছা স্যার, আপনি বললেন যে সাহিত্য থেকে সিনেমায় বানানোর জন্য যে চেঞ্জেসগুলো, তো আপনার প্রসেসটা কি একটা সাহিত্যর পিসকে তুলে ধরে সেটাকে চিত্রনাট্যতে বদলানো, আর এমন একটা সাহিত্যের পিস যেটা এত লোকে পড়েছে আপনার সিনেমাটা বানানোর আগে, তো আপনার সেটা থট প্রসেসটা আপনার কেমন হয়েছিল? ওইটাই আমি বললাম যে একটু কেয়ারফুল থাকতে হয়, যে কারণ একটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বাবা যেহেতু একজন ফিল্ম মেকার, তিনি চিত্রনাট্যকার এবং তিনি লেখক, গল্প লেখক, কাজে ওর গল্পগুলো এমনিতেই ভিজুয়ালি খুব ইন্টারেস্টিং হয় এবং প্রায় রেডিমেড একটা চিত্রনাট্যর হয়ে যায় আর কি। মানে গল্পগুলো পড়লে ঠিক মতো যদি পড়া যায়, ঠিক মতো যদি জিনিসগুলো যদি ভাগ করা যায়, তো কাজেই সেদিক থেকে একটা তো সুবিধা, একটু বড় সুবিধা আছেই। কিন্তু তার মধ্যেও একটু হয়তো কিছু জিনিস একটু ইমপ্রুভ করা যায়, ভীষণ ডিফিকাল্ট। মানে ওর গল্প থেকে এই কিছু ইমপ্রুভ করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা চেষ্টা করি যদি ওটাকে এখনকার সময় নিয়ে আসা যায় আর এখনকার জিনিস যদি কিছু ইনকর্পোরেট করা যায়। যেমন ফর এক্সাম্পল, মানে সোনার কেল্লা গল্পটা কিন্তু হুডানিট, কিন্তু এটা হচ্ছে থ্রিলার, ছবিটা হচ্ছে থ্রিলার, এবং আমরা প্রথমেই জানি যে কালপ্রিট কারা, এবং যেটা বাবা খুব একটা হুডানিট পছন্দ করতেন না মানে সিনেমার ক্ষেত্রে। কারণ উনি বলতেন যে এই হুডানিটের শেষে যে একটা বিরাট একটা ব্যাপার হয় না, সকলকে ডেকে বোঝানো যে কেন মোটিভ টোটিভ ইত্যাদি, তো বাবা বলতেন যে একটা ছবি ক্লাইম্যাক্সের পর একটা ভীষণ একটা
একটা ডাল সিন চলে আসে, বকবকানি চলে আসছে আর কি। তো যে কারণে বাবা সবসময় থ্রিলার ফরম্যাটটা পছন্দ করতেন। গোড়ার দিকে যেটা আমিও মানে একটা দুটো ছবিতে মানে বোম্বেটেতে আমার থ্রিলার ফরম্যাট হয়ে গেছে, কারণ আমরা জানি যে গোড়া থেকেই আমরা কালপ্রিটকে জানি। তো তারপরে অনেকে আমাকে বললেন যে এখন কিন্তু একটু পরিস্থিতিটা পাল্টে গেছে, এখন লোকেরা কিন্তু হুডানিটো চাইছে। তো যে কারণে আমি আবার কিছু কিছু গল্পে আবার হুডানিটে ফিরে গেলাম আর কি। এখন ভবিষ্যতে ফেলুদা করলে এখন ভাবতে হবে যে ওটা হুডানিট হবে না থ্রিলার হবে আর কি, কিন্তু খুব কেয়ারফুলি চিত্রনাট্যটা করতে হয় যাতে লোকেরা বেশি ধাক্কা না খায় বা লোকেরা বেশি ডিসঅ্যাপয়েন্টেড যাতে না হয়ে যায়। কারণ একেবারে গল্প থেকে বেশি পাল্টালে, বাবা পাল্টাতে পারো, আমার পাল্টালে খুব বিপদ। এটাই হচ্ছে ব্যাপার। স্যার আপনার ফিল্ম 4-এ আপনি অ্যান্থোলজি নিয়ে কাজ করেছেন, তো আপনার একই সিনেমার ওই রান টাইমে ধরুন 2 ঘন্টা 2.5 ঘন্টাতে 4খানা গল্প আনা, ওরকম আপনার ওখানে এক্সপিরিয়েন্স বা আপনার থট প্রসেসটা ওখানে কি চলে যে 4টে ডিফারেন্ট গল্প একসাথে? না, আমার ছোট গল্পের প্রতি একটা দুর্বলতা আছে, যেটা একেবারে গোড়া থেকেই মানে যখন আমরা সত্যজিৎ রায় প্রেজেন্স করেছি, ইনফ্যাক্ট প্রথম সত্যজিৎ রায় প্রেজেন্সটাই হচ্ছে 13টা গল্প, মানে আলাদা আলাদা গল্প। মানে কোনো গল্পের সঙ্গে কোনো গল্পের ওই অর্থে কোনো মিল নেই, কোনো কানেক্টিভিটি নেই আর কি, একেবারে গল্পগুলো রয়েছে। কিন্তু আবার যেখানে ভূতের ভয়তে একটা আমি ইচ্ছে করে একটা কানেক্টিভিটি রেখেছিলাম, তারিণী কোড়কে নিয়ে এসেছিলাম ইত্যাদি, সেসব ব্যাপারটা করা হয়েছিল। কিন্তু মানে ছোট গল্প করতে খুব মজা, আমার নিজের ভীষণ পছন্দ। যে 4-5 দিনে এক একটা শুটিং হয়ে যাচ্ছে, আর বেশ একটা চেঞ্জ করে যাচ্ছে, গল্পের মেজাজ চেঞ্জ করে যাচ্ছে, সেটাতে আমার খুব একটা মজা হয় আর কি, সেটাই হচ্ছে। আসলে আমরা এখানে সবাই এই ইন্ডাস্ট্রিতে ইন ফিউচার ইন সাম রোল অর দি আদার একটু কাজ করতে চাই, তো আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে কিভাবে কি চিন্তাধারা নিয়ে আমাদের শুরু করা উচিত এখানে অ্যাসপায়ার করা? না, ওনার ইন্ডাস্ট্রির যা অবস্থা তাতে একটু ভেবে দেখতে হয় কি অন্য কাজের ফাঁকে যদি এটা করা যায় সবচেয়ে ভালো, কিন্তু মুশকিল হচ্ছে যে ফিল্ম হচ্ছে একটা একেবারে ফুল টাইম জব, মানে ওটাকে মানে পুরোপুরি না থাকলে খুব মুশকিল। কিন্তু পড়ে বা আমার মনে হয় ছবি দেখে সব থেকে বেশি শেখা যায়, সেটা খারাপ ছবি দেখে বেশি শেখা যায় আর ভালো ছবি দেখে শেখা যায়। মানে খারাপ ছবি দেখে শেখা যায় যে কোনটা করতে হবে না, এবং ভালো ছবি দেখে শেখা যায় যে এখন আমাদের কাছে ভালো ছবি খারাপ ছবি, আমাদের কাছে কমার্শিয়াল ছবি নন কমার্শিয়াল, কারণ নন কমার্শিয়াল ছবি বলে কিছু হয় না, কারণ সবই হচ্ছে কমার্স, এবং সেখানে একটা প্রডিউসার চলে আসছে, একটা টাকার ব্যাপার চলে আসছে, কাজেই সবই কমার্শিয়াল ছবি। এখন ছবি, এখন আমার মনে হয় ছবি দেখাটা সবচেয়ে ভালো, আর অবজার্ভ করা, মানে কারুর কাজ অবজার্ভ করা। কারণ বই পড়ে এবং বকবকানি শুনে কিন্তু হয় না, সেটা হয় না, সেটা কারণ অ্যাকচুয়াল মাঠে নামলে একেবারে রেক অবস্থা হয়ে যায়। সেটা আমিও বুঝেছিলাম, আমি তো একদিন ধরে করছি, বাবাকে সাহায্য করছি, কিন্তু প্রথম প্রতীক্ষাত করতে গিয়ে প্রথম দিনের শুটিংয়ে আমি একেবারে প্রায় মানে অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিলো। এই হচ্ছে আমার কাছে অ্যাকচুয়াল মাঠে নামাটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, কারণ তখন সব কীরকম ওলট পালট হয়ে যায়, যা শিখেছিলাম মনে হয় সব বদলায় গেল, এরকম একটা ব্যাপার। তো কাজেই আমার মনে হয় যে ছবি দেখা এবং একজন কারোর সঙ্গে হয়তো কিছুই না, জাস্ট একদিন দুদিন বা 2-3 দিন কাজ অবজার্ভ করা যে কীরকমভাবে জিনিসটা করা হচ্ছে সেটা। আর আমার মনে হয় এডিটিংটা অ্যাটেন্ড করা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যদি সেই শ্যুটিংটা তুমি দেখে থাকো, সেই শ্যুটিংটা কীভাবে এডিট করা হচ্ছে, এবং সেটা যদি মানে 1-2 দিন এডিটিংয়ে থাকা যায়, তাহলে সব থেকে একটা ভালো শিক্ষা হয় আর কি। এই হচ্ছে, কারণ এডিটিংয়েই তো রান্নাটা হয় আসল, সেটাই হচ্ছে। আপনার কথা আমার মনে পড়লো, ইনক্রিজিংলি ইটস বিকামিং অ্যান এডিটার্স মিডিয়াম ফিল্ম, তো আপনি কি তাহলে সেটা অ্যাগ্রি করবেন যে এডিটিং রুমে কি ফাইনাল একদম প্রোডাক্টটা তাহলে তৈরি হবে? না, এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানে এখন কিন্তু ডিরেক্টরকে থাকতে হবে, শুধু এডিটরকে ছেড়ে দিলে হবে না, আমি সেটা বিশ্বাস করি না। কারণ এডিটিংয়ে সারাক্ষণ থাকা উচিত, তা নাহলে কী গোলমাল হয়ে যাবে সেটা মানে পরের দিকে অনেক বেশি চেঞ্জেস হয়তো, মানে তুমি একজনের উপর ছেড়ে দিলে সে এক রকমের কাজ করলো, তোমার সঙ্গে সেই মিললো না ব্যাপারটা, তারপর সেটা আবার রিএডিট করতে হবে।
এখন সবচেয়ে ভালো হয় যদি মানে তুমি যদি এডিটিংটা ভালো জানো, সেটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এডিটিংটা যদি ভালো জানো তাহলে মানে ফিল্মটা তুমি এমনভাবে তুলবে যাতে একেবারে প্রায় ক্যামেরায় এডিটটা করা থাকে, এরকম একটা ব্যাপার, যেটা হিচকক করতেন। হিচকক একটু বেশি বাড়াবাড়ি করতেন, যে কারণে ওর মানে প্রত্যেকটা ছবিতেই ক্যামেরাম্যান পাল্টে যেত বেশি। তো হিচকক ওইভাবেই করতেন মানে। তারপরে উনি আর এডিটিংয়ে থাকতেন না, মানে উনি তো শুটিংয়েও প্র্যাকটিক্যালি বলতেন যে আমি থেকে কী করবো, আমার তো ছবিটা পুরো মাথায় হয়েই গেছে, আমি আর শুটিংয়ে থেকে কী করবো, এরকম একটা ব্যাপার। কিন্তু উনি এমনভাবে ছবির শুটিংটা করতেন যাতে এডিটিংয়ে ওকে থাকতো না, একেবারে এডিটিং মানে শুটিংটা হচ্ছে এডিটিং করা আর কি প্র্যাকটিক্যালি, মানে যতটা দরকার ঠিক ততটা তার মানে 1 ইঞ্চি বেশি উনি তোলেননি, এরকম একটা ব্যাপার। কাজেই এডিটিংটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কারুর হাতে ছেড়ে দেওয়া যাবে না, সেটাই হচ্ছে মানে সব সেটা সব মেজর ডিরেক্টরস, কারণ এখন একটা কথা হয়েছে না ডিরেক্টরস কাট বলে। এখন আমাদের সময় সব হচ্ছে ডিরেক্টরস কাট, ওটা আলাদা করে ওই এখন একটা ওই অনেকগুলো টার্ম চালু হয়েছে, যেটা আমার মনে হয় যে কেন চালু হলো কে জানে। ডিরেক্টরস কাট বলে আমাদের সবসময় কারণ ডিরেক্টর থাকতেই হবে, এডিটিংয়ে থাকতেই হবে, তাহলে হবে না। থ্যাংক ইউ স্যার। আমার এখানে আমি কিছু ভেবে আসিনি কি না ঠিক আছে। আমি এই সূত্র ধরেই জিজ্ঞেস করছি। আমরা দেখেছি যে আপনি মানে সত্যজিৎ রায় সেলুলয়েড নিজে কেটে নিজে এডিটিং ওই প্রসেসটা করতেন, তো আপনি এই ট্রানজিশনটা দেখেছেন, আপনার ফিল্মের ক্ষেত্রে এফেক্টটা কি মানে এই যে ডিজিটাল আর অ্যানালগে যে এডিটিংটা, এটাতে কিছু আলাদা কি কিছু হয় ক্রিয়েটিভিটির দিক থেকে? কিছু ডিফারেন্স? আমার মনে হয় ক্রিয়েটিভিটিটা ওদিক থেকে ঠিকই আছে, জিনিসটা আস্তে আস্তে যেটা হচ্ছে, গোড়ার দিকে ওরকম ছিল না অতটা, কিন্তু এখন আস্তে আস্তে ভিজুয়াল ব্যাপারটা পারফেক্ট হয়ে আসছে। আচ্ছা, কারণ যেহেতু আমাদের অ্যারিফ্লেক্সি ডিজিটাল ক্যামেরা বার করেছে, তারা ভীষণ কেয়ারফুল হয়ে গেছে। এখন স্কিন টোন ফিনটোন ইত্যাদি, ল্যাটিটিউড ইত্যাদি, ইনফ্যাক্ট এখন আপনি ইচ্ছে করলে গ্রেনও ইনকর্পোরেট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। কাজেই এখন অনেকটা ফিল্মের কাছাকাছি চলে গেছে, অনেকটা ফাস্টার হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমার তো মনে হয় ঠিকই আছে মোটামুটি। আমি খুব একটা কিন্তু যেটা হয় যে যেটা আপনি তুলেছেন মানে পরিচালক হিসেবে, সেটা আপনি ছুঁতে পারছেন না, সেটাই হয়ে গেছে মুশকিল। আচ্ছা, আমাকে তুমি বলতে পারো। আচ্ছা, যাই হোক না সেটা তো কাজেই সেটা আমি একটু মিস করি। হ্যাঁ, যেটা তোলা হচ্ছে সেটা আপনি নিজে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না, বা আলোর এগেস্টে তুলে দেখতে পাচ্ছেন না, সেটা আমি একটু মিস করি। কিন্তু আস্তে আস্তে আমাদের ধাতস্থ হয়ে যেতে হবে, এটা তো মেনে নেওয়ারই যুগ, মেনে নিতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেরকম একটা নস্টালজিয়া একটা ফিলিং তৈরি করে, যেরকম অনেকে আবার যেরকম আর্টিস্ট ছবিটা আমরা দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নতুন করে তৈরি করেছে, তো আপনার কি কোনোদিন ইচ্ছা করে কোনো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তৈরি করব? আমি সবসময় আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভক্ত, সোজা কথা। হ্যাঁ, কারণ সত্যজিৎ বাবুর ছবিগুলো মানে পথের পাঁচালী বলুন, চারুলতার ওই যে ফ্রেমের সৌন্দর্য, আমার তো মনে হয় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া ওই সৌন্দর্য একেবারে। আমার সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রীতি আমার একটা রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে এখনকার দর্শক তো মানে তাদের কথাও তো ভাবতে হবে, ও বাবা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম একটা ব্যাপার আর কি, এটা কালার দেখে এত অভ্যস্ত। আর এখন গোড়ার দিকে কালারটা একটু বেশি, যেটা একটু চকলেট বক্সি টাইপের একটা ব্যাপার ছিল আর কি, এখন সে কালারটা অনেক বেশি। আপনি যদি ঠিকমতো ট্রিট করতে পারেন, আপনার যদি ডিওপি ভালো হয়, তাহলে কালারটা অনেক বেশি সাবডিউড হয়ে গেছে। সোনার কেল্লার কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, সোনার কেল্লার কালারটা ভীষণ সুন্দর, কারণ সোনার কেল্লাটা ভীষণ সুন্দর, তো কাজেই তো সুন্দরটা হতে হবেই। সেটাই। আরেকটা কথা, ফটিক চাঁদ আমার ভীষণ প্রিয় সিনেমা, তো তারপরে আপনার কি মনে হয় যে অন্য কোনো মানে অ্যাপার্ট ফ্রম সত্যজিৎ রায়ের গল্প মৌলিক অন্য কোনো গল্প নিয়ে সিনেমা করব, এই ভাবনাটা কি আপনার মধ্যে আছে? গল্প নিয়ে তো আমি করেছি, মানে ছোট গল্প নিয়ে তো আমি করেছি, অনেকের গল্পই করেছি, এবং আমার একটা ছবি আছে নিশি যাপন বলে, সেটা নারায়ণ গাঙ্গুলির গল্প। কাজে সেরকম এখন এই ধরনের গল্প বেশি লেখা হয়নি,
মানে ছোট গল্প প্রচুর লেখা হয়েছে, কিন্তু বড় গল্প মানে বিশেষ করে নিশি যাপনের মতো গল্প খুব বেশি একটা লেখা হয়নি, যেটা পড়েই মনে হয় যে মানে এটা করতে পারলে ভালো হয়। অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে আর কি। কাজেই হবে, আমার মনে হয় ভবিষ্যতে অ্যাটলিস্ট একটা দুটো তো হবেই। সেটাই। সেরকম। আর একটা বলছি, যেহেতু আপনি সবচেয়ে কাছ থেকে সত্যজিৎ রায়কে দেখেছেন, আমরা সত্যজিৎ রায়ের অনেক লেখায় কিংবা ইন্টারভিউতে আমরা দেখি যে ওনার মানে উনি বলেওছেন যে নিও রিয়ালিজম একটা ওনার ওপর ইনফ্লুয়েন্স ফেলেছিল। কিন্তু উনি ফ্রিজ ল্যাংয়ের কথা বলেছেন, কিন্তু উনি হলিউড ডিরেক্টর হিসেবে ফ্রিজ ল্যাংয়ের কথা বলেছেন। কিন্তু জার্মান এক্সপ্রেশনিজম কথাটা খুব একটা ওনাকে আমরা মানে শুনিনি, আমি হয়তো সব বই পড়িনি। কিন্তু হীরক রাজার দেশ সিনেমাটা আমার পার্সোনালি খুব মনে হয় যে এটা ফ্রিজ ল্যাংয়ের মেট্রোপলিসের দ্বারা ভীষণ ফ্রিজ মেট্রোপলিসের থেকেও আমার মনে হয় আইভান দ্য টেরেবল অনেক বেশি, কারণ গথিক ওই একটা ব্যাপার রয়েছে আইভান দ্য টেরেবলে, যেটা পাওয়ার এটা তো সকলকেই বলেছেন যে মানে ব্যাটলশিপ পোটেমকিন আইভান দ্য টেরেবলে তো একটা সাংঘাতিক ব্যাপার, এটা ইম্প্যাক্ট সৃষ্টি করেছিল। কাজেই হ্যাঁ, সেটা তো বটেই। আর বিশেষ করে মেট্রোপলিস আমার একটা অত্যন্ত প্রিয় ছবি, জার্মান দ্য গোলেম আছে একটা প্রিয় ছবি, আর একটা নসফেরাটু, মোরনাওয়ের নসফেরাটু। নতুন নসফেরাটুটা বেশ বাজে, যাই হোক। এখন দেখেছো? ভালো লেগেছে? এখন মোরনাওটা একটা অদ্ভুত জিনিস, মানে ওটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এখন যেটা বেরিয়েছে এখন তো টিন্টেড, তখন তো টিন্টেড হতো, তো মানে সেই দিনের বেলা হলে একটু লাল টিন্ট হতো, রাত্রির বেলা হলে একটু ব্লু টিন্ট হয়ে যেত। কাজেই ওটা অসাধারণ, মানে নসফেরাটু একেবারে এখনো গা শিরশির করে ওটা দেখলে। হীরক রাজার দেশের যে সেটটা সেট ডিজাইনিং মানে ভীষণই আমাদের মনে হয় যে একটা এক্সপ্রেশনিজমের সেটা একটা না, মানে আমার মনে হয় মেট্রোপলিসের থেকেও মানে আইভান দ্য টেরেবল আর বেশি ইনফ্লুয়েন্স রয়েছে সেটের মধ্যে, বিশেষ করে সেটের মধ্যে তো বটেই, অবশ্যই। আচ্ছা, আর আরেকটা কথা বলছি, থ্রিলার ভালো লাগে? ইকুয়ালাইজার দেখেছো? ইকুয়ালাইজার তিনটে, ওই ডিরেক্টরটা খুব ভালো, ফুকুয়া, দারুণ ডিরেক্টর, খুব ভালো থ্রিলার ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ সব দেখছি, সবই দেখি, শুধু যে বলছি যে আপনার নিজের করা কোন সিনেমা আপনার প্রিয়, আর সত্যজিৎ রায়ের কোন সিনেমা আপনার প্রিয়? এটা বলা খুব ডিফিকাল্ট। মানে আমি তো বলবো আমার ফটিক চাঁদ প্রিয় এখনো, আপনার প্রথম সিনেমা আমার খুব প্রিয়। হ্যাঁ, সেটা আমার সকলের ভীষণই প্রিয়, কিন্তু হ্যাঁ না, ওটা বলা খুব ডিফিকাল্ট। কারণ আমার যেমন একটা ফেলুদা করে আমার মানে সব ফেলুদা করেই মজা পাই, কিন্তু আমার রয়্যাল বেঙ্গল রহস্যর প্রতি একটা দুর্বলতা রয়েছে। কারণ রয়্যাল বেঙ্গল রহস্যর গল্পটা এত ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং, আর দারুণ সব চরিত্র, সবই পরান্দার অসাধারণ অভিনয়, সব মিলিয়ে ফিলিয়ে একটা আমার কাছে খুব। আর ছোটো গল্প আমার খুব, মানে বিশেষ করে সত্যজিৎ রায় প্রেজেন্স 1, 2 এবং এই দুটো করেই খুবই আনন্দ পেয়েছিলাম, এবং প্রচুর শিক্ষাও হয়েছিল। কারণ তখন সবে শুরু করেছি, এবং হিন্দি সব জাদরেল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ হচ্ছে, এবং মানে তারা মোটামুটি আমার কথা মানছে, এটাই তো একটা সাংঘাতিক একটা অভিজ্ঞতা। যে আর প্লাস অনেক কিছু শেখা হয়েছে, কারণ ওরা ততদিনে অনেক বেশি মানে ছবি করেছে এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স। কাজেই সেটা একটা ভীষণ দাম আছে, আদান প্রদানের একটা ভীষণ দাম আছে, সেটা তো আছেই। আর বাবার তো প্রচুর ছবি রয়েছে যেটা মানে ভীষণই প্রিয়। কাঞ্চনজঙ্ঘা তার মধ্যে একটা রয়েছে, অরণ্যের দিনরাত্রি যেটা দেখানো হবে সেটা রয়েছে, জন অরণ্য, আমি ট্রিলজিটা বাদই দিচ্ছি। কাজেই সব মিলিয়ে অনেক ছবি আছে, চরলতা সব। তিন কন্যা কিন্তু অনেকে বলেনি, কিন্তু তিন কন্যা তিনটে অসাধারণ। হ্যাঁ। আরেকটা ইয়ে বলছি যে এটা বল তারপর সেটা হিন্দিতে হয়েছে, সেইটা কন্টিনিউ বম্বে কিছু লোক তিনি ছবি হলো না কেন, একদম অফ হয়েছে। না, সেটা পরে তখন
দেখো একটা ব্যাপার হয়েছিল, কারণ তখন বাবার অসুস্থতার পিরিয়ডটা যাচ্ছে, বুঝতে পারছো, এটা হচ্ছে 84 তো কাজেই তো তারপরে তো 86 হয়ে গেল তোমার সত্যজিৎ রায় প্রেজেন্স 2, তারপরে 87-এ তো বাবা আবার ছবি শুরু করে নিল। কাজেই তখন তো কিছু করার ছিল না, তখন বাবা ছবি করছেন এবং যোগাযোগগুলো যেরকম হয়েছিল হ্যাঁ যোগাযোগ তো রয়েছিল, যোগাযোগ মানে ভীষণভাবেই যোগাযোগ ছিল। আর মানে ওদের সঙ্গে কাজ করে মানে দারুণ আরাম লেগেছিল। বাবা যেটা বলতে যে হিন্দি ভাষায় ছবি করবেন না, কাজে ভালো জানি না। হ্যাঁ হিন্দি ভাষায় ওই দেখো একটা প্রবলেম সবসময় অ্যারাইজ করে হিন্দি ভাষায়, মানে এমনি যে ছিল আমাদের সঙ্গে সে তো খুবই ভালো, অক্ষয় উপাধ্যায় ছিল। হ্যাঁ তপস্বর প্রসাদ ছিল তোমাদের ইউনিভার্সিটি। কোনটা? তপস্বর প্রসাদ ছিল না, হ্যাঁ হ্যাঁ না সেটা তো আগে, সেটা তো অনেক আগে, অনেক আগে, অনেক আগে। অনেক হেল্প করতো। তবেশ্বর প্রসাদ, গিরিশ রঞ্জন অনেক আগে, অনেক আগে, অনেক আগে, সে তো আগে বটে। কিন্তু এখানে ওই একটা অসুবিধা হতো যে মানে ধরো হিন্দি তুমি তো বললে যে আচ্ছা বাবু আমি এটা বলে যদি ওটা বলি, তখন তো তুমি কিছু বুঝতে পারবে না যে কোনটা বেটার। মানে একটা হিন্দি একটু ওইটা একটু প্রবলেম হয় আর কি। সেটা হয়, সেটা হয় প্রত্যেকটা ভাষা, সেই থাকে হ্যাঁ। তবে একটা সুবিধা ছিল যে খুব প্রফেশনাল আর্টিস্ট নিয়ে কাজ করলে ওরা নিজেরাই জিনিসটাকে একটু ঠিকঠাক করে নিত আর কি। যেমন আমি টার্গেটের চিত্রনাট্য তো বাবার লেখা, এ তো ইংরেজিতে লেখা, তারপর সেটা তো হিন্দি করা হয়েছে, এবং আমি দেখতাম যে কনস্ট্যান্টলি মানে তোমার ওই বাবার ইংরেজিটা বগলে নিয়ে কনস্ট্যান্টলি আছে কিন্তু শুটিংয়ের সময় খালি কনসাল্ট করছে যে মানিকদার ইংরেজির সঙ্গে হিন্দিটা ভালো ঠিক হলো কি না। আর সেইটা ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে কাজটাকে সিরিয়াসলি নিতে হবে আর কি। হ্যাঁ সরি, হ্যাঁ না ভালোই আলোচনা হচ্ছে, খুব ভালো। আচ্ছা বলছি যে আমরা সৌমিত্র চ্যাটার্জির একজন ইন্টারভিউতে শুনেছিলাম যে ইন্ডাস্ট্রিতে আপনার নাম অবশ্যই ডাকনাম করে বলেছে যে আপনার মতন টেকনিক্যালি সাউন্ড কেউ নেই। তো সেটা এতেই বলছি যে সত্যজিৎ রায়ের ছেলে এই পরিচয়টা মাঝে মাঝে কি আপনার ক্ষেত্রে একটু বিড়ম্বনার সৃষ্টি করেছে? না সেটা তো আছেই, সেটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এখন আমি একটু কন্ট্রোভার্সিয়াল কথা, হ্যাঁ সেটা আমি তো জানি, আমি কন্ট্রোভার্সিয়াল উত্তরও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখন সেটা নয়, এখন মানে যেমন ফটিক চাঁদটা হলো, ফটিক চাঁদ আমি বাবাকে আমি দেখেছিলাম যে স্টুডিও পাড়ায় যদি বাবা একদিনও শুটিংয়ে ঢোকেন তাহলে মুশকিল হয়ে যাবে, স্টুডিও পাড়ায় অন্যরকম একটা কথা রটতে শুরু করবে আর কি। কাজে আমি যে কারণে অ্যালাউ করিনি। বাবা এসেছিলেন প্রথম দিন, আমি বলেছিলাম যে তুমি এসো চা খাও, বাইরে চেয়ারে বসো, কিন্তু এবার কাটো, এরকম একটা ব্যাপার। তো তারপরে যেটা হলো ছবিটা রিলিজ করলো, লোকেরা ছবিটা সুখ্যাতি করলো, কিন্তু বললো এ তো সবই বাবা করে দিয়েছে। হ্যাঁ এটা কিন্তু ভালো, তার মানে ছবিটা ভালো হয়েছে, তার মানে সেই পর্যায়ে চলে গেছে। ভালো হয়েছে। যদি বলতো ইস একটু বাবা সাহায্য করলো না, তাহলে মনটা খারাপ হতো। কিন্তু এখন যেহেতু অবভিয়াসলি একটা তো ব্যাপার হয়ই যে, কিন্তু আমি এটাও জানি যে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা জানেন কে ছবিটা করেছে, সেটাই একটা মানে নিশ্চিন্তের কারণ আর কি, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আচ্ছা এই যে এখন যুদ্ধের আবহ, তো সেখানে সত্যজিৎ রায় নিজের সিনেমার মাধ্যমে মানে যা বলে দিয়েছেন সেটা আর কি শাশ্বত, হাল্লার রাজা তোরা যুদ্ধ করে করবি কি বল। তো আপনার এই যুদ্ধের আবহে কি মানে মত আর কি, মানে কি ভাবছেন? মানে খুব আনফর্চুনেট ব্যাপার এগুলো তো, মানে দেখুন ভালো সময় খারাপ সময় সব সময় হয়, এখন সেটা আলটিমেটলি হয়তো ভালো সময় আসবে, কিন্তু দুর্দিন সুদিন সবই তো মেনে নিতে হবে, সবই তো ফেস করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর একটা আমার শেষ প্রশ্ন, আপনার কখনো রোমান্টিক সিনেমা বানাতে ইচ্ছা করে উত্তম সুচিত্রার মতো? সেরকম গল্প পেলে নিশ্চয়ই ইচ্ছে করবে না, কারণ মোটামুটি মানে মহিলারা তো আমাকে খরচের খাতায় লিখেই দিয়েছেন, মহিলা আর্টিস্টরা, যে তো আমাকে আর কিছু ছবিও পাঠান না, অ্যাপ্রোচও করেন না, তো এ তো সব ছেলেদের নিয়ে ছবি করে এরকম একটা ব্যাপার। তো না
নিশ্চয়ই এখন আমার মনে হয় যে টার্গেট এরকম একটা ব্যাপার ছিল, টার্গেট মঞ্চেরা অনেক ছবি নিশি যাবন খানিকটা কারণ বোধহয় ফেলুদা করেন বলে ফেলুদায় কোনো ফেলুদা তো মহিলা হ্যাঁ, চরিত্র অবশ্য নেই হ্যাঁ। বলে বোধহয় কেউ আপনাকে অ্যাপ্রোচ করে না। অ্যাপ্রোচ করে না, হ্যাঁ। সরি, হ্যাঁ, কিন্তু ওটা ঠিক রোমান্টিক সিনেমা নয়। অবশ্যই সেখানে তো রোমান্টিক নয়, কিন্তু একটা রোম্যান্সের জন্যই তো এই ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা পুরো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। কাজে হ্যাঁ সেসব তো অবশ্যই কোয়েল কাজ করেছে, অনেকেই কাজ করেছে, মুনমুন কাজ করেছে, রাইমা কাজ করেছে, স্মিতা তো আছে বিখ্যাত মানুষ, স্মিতার সঙ্গে কাজ করে একটা সাংঘাতিক অভিজ্ঞতা। আচ্ছা, আপনার সমস্ত সব নয় আমি বলছি, টেলিফিল্মে আপনার যাবতীয় টেলিফিল্মে ফেলুদা সিরিজ এখন ইউটিউবে অ্যাভেলেবল, এবং অনেকেই, আমি নিজেও মানে সেটাকে বিঞ্জ ওয়াচিং বলে না, সেটা দেখে লোকে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় টেলিফিল্মের যে একটা বড় ক্ষেত্র ছিল, যেরকম ওই ইটিভি বাংলা অনেক টেলিফিল্ম করতো, সেটা কি কোথাও হারিয়ে গেছে? মানে টেলিফিল্ম আমাদের ছোটোবেলায়, আমরা 90s-এ আমরা খুবই টেলিফিল্ম দেখতাম, এবং সেই মার্কেটটা কি আর নেই টেলিফিল্ম? কারণ টেলিফিল্ম হিসেবে মানে আপনার আমি এখন টেলিফিল্ম হিসেবে খুব একটা শুনি না কিছু, যে কোথাও কিছু হচ্ছে বলে, যেটা ভালো ছিল। কারণ আমরা যখন প্রথম বাক্স রহস্য করি সেটা টেলিফিল্ম হিসেবেই করা হয়েছিল, কিন্তু তখন টেলিফিল্মের চল শুরু হয়নি টেলিভিশনে, যে কারণে আমাকে সেটাকে ভাগ করতে হলো, এবং তারপর ফেলুদা 30 ইত্যাদি করতে হলো ছোটো ছোটো। তো তারপরে টেলিফিল্মের যুগ এলো, তারপর আমার কাছে কিছু টেলিফিল্মের অফার এলো ইত্যাদি, সেটা বেশ ছিল। কিন্তু মানে সেটা আমি ইনফ্যাক্ট মিস করি, টেলিফিল্মের ব্যাপারটা মিস করি টেলিভিশনে। এখন তো সবই সিরিজ হয়ে গেছে, তবে ওটিটির একটা সুবিধা আছে যে মানে ওই টেলিভিশন সিরিয়ালের মতো সে অনির্দিষ্টকাল অবধি সে পরপর হয়ে যাবে, সে 250, 300, 1000 এপিসোড সেরকম তো নয়। কাজে আপনি ওটিটির জন্য কাজ করা যেতেই পারে, মানে কারণ ওখানে 8 পর্ব হয়, 6 পর্ব, যে ওটা ফ্রিডম রয়েছে টোটালি, মানে আর খুব একটা টাইম লিমিটের কোনো একটা ব্যাপার নেই। কারণ দর্শক হিসাবে আপনার মানে আমাদের একটা রিকোয়েস্টও রইল, কারণ টেলিফিল্ম নির্মাতা হিসাবে আপনি ভীষণ সফল ছিলেন। না, টেলিফিল্ম তো এখন আর, হ্যাঁ টেলিফিল্ম যদি করা যায় ওটিটির জন্য একটা টেলিফিল্ম হয়তো করা যায়, হ্যাঁ যদি আপনি সিরিজ করেন তাহলে পরপর হতো বলে তখন একটা খুব একটা এসে গেছিল, একটা মানে বেশ একটা অভ্যস্তর একটা ব্যাপার এসে গেছিলো আর কি, যেটা করে ভালো লাগছে ইত্যাদি। তো সেটা হ্যাঁ হলে খারাপ হয় না, মানে সেরকম যদি বাজেট পাওয়া যায়, এই হচ্ছে মুশকিল। মানে আমাদের গোড়ার দিকে ওটিটির যা বাজেট ছিল, এখন আর সে বাজেট নেই। এখন ইনফ্যাক্ট আমি তো শুনছিলাম এখন আমি জানি না, তার মানে ওটিটির দেখো, ওটিটির এখন তাই তো বলছি যে ওটিটির এখন বাজেট ভীষণ কম হয়ে গেছে, ভীষণ। আর এখন মুশকিল হচ্ছে, এখন তুমি যদি মানে একটা ছবি করতে যাও বড় পর্দায়, তাহলে বলতে হবে 12 দিনে শেষ করুন। এখন তো একটা ফ্যাক্টরি টাইপ ব্যাপার শুরু হয়ে গেছে, যেটা খুব মানে আমার কাছে অসম্ভব আপত্তিকর একটা ব্যাপার, যে মানে 12-13 দিনে তুমি কি করবে বলো, তার তো মানে ফাইনাল প্রোডাক্টটা সেরকমই হবে আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। এটা খুব বাজে ব্যাপার। হ্যাঁ, এখন যেরকম শুটিংয়ে আমরা যেটুকু খবরের কাগজ পড়ে জানতে পারি যে বাইরের হস্তক্ষেপ খুব চলে আসছে টেকনিশিয়ানসদের, সেটা কি আপনাদের সময় অ্যাপার্ট ফ্রম বাজেট কনস্ট্রেন্ট এই জিনিসটা ছিল না? আমরা ভীষণ আরামে কাজ করেছি, আমাদের সময়টা খুব মানে অনেকে বলে না যে যাই হোক ক্লিশে টাইপের হয়ে যায়, এই যে আমাদের সময়, এখন এইটা ভীষণ বাজে আমার কাছে। এখনও যে একেবারে ভালো জিনিস ডেফিনেটলি হয়, কিন্তু তখন এই হস্তক্ষেপের ব্যাপারটা ছিল না, পরিবেশটা অনেক ভালো ছিল, পরিবেশটা অবভিয়াসলি অনেক বেটার ছিল। আর সেটা এখনও সাউথে রয়েছে, এটা কারণ আমরা সাউথে প্রচুর কাজ করেছি, তো পোস্টের কাজ করেছি, ওদের সঙ্গে কাজ করে ভীষণ একটা হয়, একটা রেসপেক্টফুল একটা ব্যাপার থাকে, ভীষণ একটা আমার মানে আমি প্রেফার করব সাউথে। এখন অবশ্য সবই আমরা করতে পারি, এখানে সবই হয়, সবই করা যায়, যে কারণে আমাদের সাউথ যাওয়াটা একেবারেই বন্ধ হয়ে গেছে। কিন্তু সাউথে যতদিন কাজ করেছি খুব আরামে কাজ করেছি, পোস্টের কাজগুলো করেছি, খুবই আরামে করেছি। কিন্তু এই যে আমরা বলি যে আমরা সাউথের রিমেক বানাই,
আমরা কিন্তু সাউথের যে ন্যারেটিভ মানে স্টোরি টেলিং নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো হয় সেগুলোর রিমেকটা আমরা বানাই না। আমি তো বলছি আমরা একদমই কমার্শিয়াল সাউথটাকে রিমেক বানাই। হচ্ছে কি এখন হচ্ছে না, কিন্তু হতো একটা সময় অনেক বছর প্রচুর হতো, কিন্তু সেগুলো হতো একদমই সাউথের কমার্শিয়াল সিনেমাগুলো নিয়ে হতো। কিন্তু এখনো যদি আপনি মালায়ালাম সিনেমা দেখেন, তারা যে স্টোরিগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছে, হ্যাঁ সেইগুলোর কিন্তু কোনো ইনফ্লুয়েন্স নেই, তারা সেটা আর কেউ বানাতে পারছে না। এমনি মালায়ালাম কান্নাড়া বহুকাল ধরেই খুব ইন্টারেস্টিং সব ইন্ডিপেন্ডেন্ট ছবি করছে, খুবই ভালো। আমাদের আদুরজিৎ করছে, আমাদের দিনেশ কাসারওয়াল্লি করছেন, অনেকেই করছে। একসময় জি অরবিন্দন ছিলেন, অনেকেই ছিল। আচ্ছা, আপনার মানে আমি একজন ফিল্ম স্টাডিজ যেহেতু পড়াই, আপনার কি মনে হয় এই ফিল্ম স্টাডিজ যদি কলেজে পড়ে, আমরা মাস্টার্সে পড়েছি, কলেজে যদি পড়ে, এটা কি সিনেমা বানানোর ক্ষেত্রে কি কোনো কিছু হেল্প করতে পারে? কারণ আমি যখন ক্লাস নিই, আমি স্টুডেন্টদের বলি যে আমি এক্সপেক্ট করছি না যে তোমরা ফিল্ম স্টাডিজ পড়ে কেউ ডিরেক্টর হবে কি কিছু হবে, আমি এক্সপেক্ট করি যে তোমরা ভিউয়ার ভালো হবে, যে ইউ শুড মানে পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন ভিউইং। আমাদের উদ্দেশ্য সেটাই থাকে। কিন্তু একজন মানে যেহেতু ফিল্ম স্টাডিজের সাবজেক্ট আমি পড়াই, আপনার কি মনে হয় যে এটা তো আগে ছিল না, আপনারা যখন সিনেমা করতেন, তো এইটা কি কোনোভাবে কি এখনকার তরুণী যে প্রজন্ম, তাদেরকে কোনোভাবে কি ইনফ্লুয়েন্স করবে ভালো সিনেমা দেখার কিংবা ভালো সিনেমা বানানোর? না, দেখারটা তো করতেই পারে, সেটা করতেই পারে। যেমন সেটা, কারণ এখন তো একসময় ছবি পাওয়াটা খুব কঠিন ছিল, এখন তো ছবি পাওয়াটা কোনো ব্যাপারই নয়, সব ছবি পাওয়া যেতে পারে। কিন্তু মানে ছবি দেখা আর মাঠে নেওয়া কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার একেবারে। সেটা খুবই মাঠে নেমে কাজ করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার মনে হয় তার আগে পড়াশোনা করে তার আগে আর একটা বেসিক ব্যাপার দরকার, সেটা দরকার, খুব বেশি নয় কিন্তু। হ্যাঁ, আবার হচ্ছে একটু বেশি হয়ে গেলে মুশকিল, কিন্তু একটা বেসিক একটা নলেজ দরকার, সেটা দরকার। প্লাস যেটা আমি বললাম যে একটা অবজারভার হিসেবে, যদি আমি পুরো ছবি বলছি না, আমি কয়েকদিন থাকলেই যথেষ্ট আমার মনে হয় যে একটা আন্দাজ পাওয়া যেতে পারে, যদি সে খুব রিসেপটিভ হয়, সে ওই দিক থেকে খুব ইন্টেলিজেন্ট হয়, আমার মনে হয় সেটা যেতে পারে অবশ্যই। কিন্তু ওই একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা খুব দরকার, শুধু পড়ে বা শুধু দেখাটা খুব ইম্পর্টেন্ট। দেখাটা, ওই চোখটা তৈরি খুবই করতে একটু সাহায্য করে। আর সবসময় আরেকটা জিনিস আমি যেটা, এটা অনেকেই একটা ডিবেটেবল পয়েন্ট আর কি, যে মানে আমার মনে হয় যে একটু দর্শকের কথাও ভাবা দরকার একটা কোথাও। কারণ আপনি তো নিজে ঘরে বসে ছবিটা দেখবেন না আর বাবা বলবেন না, সেটাই হচ্ছে একটা ব্যাপার, যে একটা যে টাকাটা দিচ্ছে তার কথাটাও একটু ভাবা দরকার। একেবারে যে এমন একটা ছবি করলেন যেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল এবং কেউ সেটা কিছু বুঝলো না, আপনি একমাত্র বুঝলেন, সেটাতে একটু সমস্যা দেখা দিতে পারে আর কি। এই হচ্ছে মানে ভবিষ্যতে আর আপনি আর ছবি পাবেন না, এই হচ্ছে ব্যাপার। কাজে সেইটা একটু ভেবে দেখতে হবে, যে কারণ দর্শককে আমরা মানে কোনোদিন আন্ডার এস্টিমেট করিনি। তবে এখন অবশ্য ছবি দেখতে গেলে যেটা সবচেয়ে ইরিটেটিং লাগে, যে মানে মেন ছবি চলছে কিন্তু এক গাদা মোবাইল জ্বলছে চতুর্দিকে, হাতে কে যে কাকে যে কী করছে সে মা গঙ্গাই জানে। এখন সেটা আমি জানি না, সেটা আমার কাছে ভীষণই ডিস্টার্বিং বলে মনে হয়। তো কিন্তু ওইটা কিন্তু সবসময়, কারণ বাবাও সবসময় ভেবেছেন, বাবা যে একেবারে বাইরের দর্শকের কথা ভেবে ছবি করেছেন তা তো নয়, সবসময় নিজেদের দর্শকের কথা ভেবে ছবি করেছেন, আন্ডার এস্টিমেট করেননি, এবং চাইতেন যে যাতে প্রডিউসার যে টাকাটা ঢেলেছে সেটা যদি উঠে আসে, তার থেকে অনেক বেশি উঠেছে, কিন্তু সেটা উনি সবসময় একটা মানে চিন্তা করতেন, সেই কথাটা সবসময় মাথায় রাখতেন। এটাই হচ্ছে ব্যাপার। এখন যে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো উঠে যাচ্ছে, কিন্তু তার বদলে মাল্টিপ্লেক্স সিনেমা হলে তো প্রচুর আমরা শোজ এখন পাই। এই নয় যে একেবারে এটা যে বলা হয় যে সিঙ্গেল স্ক্রিন উঠে যাচ্ছে বলে সিনেমার খুব মানে হচ্ছে, অবনতি হচ্ছে, এটা চলে না।
কিন্তু পাশাপাশি তো মাল্টিপ্লেক্সগুলো তো একই সময় অনেক এখন চলছে। যেটা হয়েছে যে ছবি দেখাটা একটা খরচার ব্যাপার হয়ে খরচার ব্যাপার এটাই হয়ে হচ্ছে গেছে। ব্যাপার, আর কিছু না, যে কারণে নন্দন টন্দন এত এত ভিড়ভাড়টা হয় আর কি, যে টিকিটের নর্দনের টিকিট প্রচুর কম, অনেক কম। অনেক কম। কাজে সেইখানে ওই একটা ব্যাপার এসে যাচ্ছে যে ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে জিনিসটা। আর মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আগে যেটা হতো যে আমাদের একটা ছবি রিলিজ করলো এবং হয়তো প্রথম 2-3 দিন কীরকম একটা ভালো চললো না ছবিটা, মানে ভালো অডিয়েন্স পেলো না, আমরা ওয়েট করতাম ঠিক আছে শুক্রবার রিভিউটা বেরোক, তারপর যদি একটা কিছু হয় আর কি, সেটা অনেক ক্ষেত্রে হতো। কাজেই মানে আমরা এক সপ্তাহ ওয়েট করতে পারতাম, কিন্তু এখন তো সেটা হবে না। এখন আপনাকে যা করা শুক্র শনি রবির মধ্যে খেল দেখাতে হবে, তা না হলে ইও গন। মানে মিড উইকের ছবি হয়তো মানে শো কমে গেল, কমে গেল অনেক কিছু, যেটা যেটা খুব আনফর্চুনেট, কারণ অনেক ভালো ছবি কিন্তু সাফার করছে। হ্যাঁ সেটাও তো সেই সময়টাও তো দিচ্ছে না তোমাকে, এটাই হচ্ছে। সত্যজিৎ রায় যেরকম ছোটদের কথা ভেবে অনেক সিনেমা বানিয়েছে, তো সেই রকম ছোটদের সিনেমা আর ছোটদের কথা ভেবে আর সিনেমা হয় না। আপনি যদি ফেলুদা বলেন সেটা সব বয়সেরই, কিন্তু একটা শুধুমাত্র ইভেন মানে ছোটদের আমার মনে হয় যে ওই 8 থেকে 80 হিসাবটা রাখাই ভালো। মানে খুব একটা বেশি ছোটদের হয়ে গেলে মুশকিল হয়ে যায়, কারণ এখন ছোটদের এমন দরজা খুলে গেছে, তারা অনেক ম্যাচিওর, অনেক বেশি মানে হয়ে গেছে, এবং তারা অনেক বেশি অনেক ভালো ভালো জিনিস দেখছে, এবং তার সঙ্গে কম্পিট আপনি পারবেন না করতে, এটা ইম্পসিবল। কাজেই আমার মনে হয় যে ফেলুদা, শঙ্কু ইত্যাদি বা অন্যান্য, বা আমি ধরে নিচ্ছি শরদিন্দুবাবুর ছোট গল্পর মতো তো আর জিনিস নেই বলে আমার মনে হয়, যে অসাধারণ সব ছোটো গল্প রয়েছে, কিন্তু ঐতিহাসিক উপন্যাসগুলো তো আর করা যাবে না বাজেটের জন্যে। কিন্তু ছোট গল্প ডেফিনেটলি অনেক অজস্র ছোট গল্প রয়েছে, অমর রয়েছে, অন্যান্য মানে বাঙালি লেখক লেখিকাদের তো রয়েছে ছোট গল্প, যেগুলো করা যায়। সেই We are immensely grateful to Mr. Ray for sharing such fascinating insights and heartfelt anecdotes. His words didn't just inform, they inspired. Each one of us walked away with a newfound respect for the art of cinema and a stronger desire to tell stories that matter. This conversation isn't just a memory, it's a treasure we will carry with us forever.